অতিরিক্ত করছেন। সব সায় দিব না আমি। একটা দুটো চুম্বন করেছি বলে এই না এইভাবে আপনাকে এখানে সেখানে মুখ দিতে দিব? সরুন। নুবার কণ্ঠ কাঁপছে। এখনই কান্না চলে আসবে তার এমন অবস্থা। তার ভিতরে ভিতরে যে কি চলছে এটা সেই জানে। আরহাম অতিষ্ঠ হয়ে কঠিন কণ্ঠে বলল, আর একবার ঠেলাঠেলি করলে তোকে তোলে এক গাছের মারবো, বেয়াদব। উফ, অসহ্য। সারা দিন এখানে ওখানে, ওই ছেলের রুমে তোর এত কি? বাচ্চার ক্ষুধা লাগছে, তোর কেন যেতে হবে? আগে নিয়ে আসিসনি? ওই ছেলের নজর খারাপ, একটুও ভালো না। কত করে বোঝাচ্ছি, তাও আমার কথা কানেই ধরছিস না। নুবা 2 হাত কানে গুজে বসে রইল। আরশির হাত পা কাঁপছে। সে খুশি হবে না দুঃখ করবে কিছুই বুঝতে পারে না। তবে তার কপালে বিন্দু বিন্দু ঘাম জমেছে। অজানা ভয় এসে তাকে যেন জেঁকে ধরেছে। আরশি কপালের ঘাম মুছে রিহানকে কল দিতে লাগলো। তবে রিহান ধরছে না। আরশির টেনশন আরও বাড়ল। লিভিং রুমে সবার অবস্থান। পরি একপাশে মন মরা হয়ে বসে আরহামের আর নুবার দিকে তাকিয়ে আছে, যারা কিনা দোলনায় খিলখিল করে হাসতে থাকে। আয়রাকে নিয়ে ব্যস্ত। পরি কি করবে না করবে মাথা কাজ করা বন্ধ করে দিয়েছে। ওদের প্রেমালাপ দেখলে পরির ইচ্ছা করে না মাঝখানে কাটা হতে, কারণ আরও তো এরকম একটা মানুষ পাওয়ার ইচ্ছা ছিল। আফসোস, সবাই তার সৌন্দর্য দেখেই ভালোবাসি বলে, কেউ আসলে ভালোবাসে না। খাবার টেবিলেও দুইজন একসাথে থাকে। পরি সবই খেয়াল করে, তাদের চোখে চোখে দুষ্টু মিষ্টি প্রেম দেখে নিজেই নিজের উপর হাসে। সে যদি এত সুন্দর না হতো তবে হয়তোবা সেও আজ মুক্ত পাখি হতো। এই সৌন্দর্য তার জন্য কাল হয়ে গেল। হাজেরা নুবাকে ডাকলো। নুবা প্রচন্ড বিরক্ত হলো। হাজেরা নুবাকে ছাদ থেকে কাপড় আনতে বলল। নুবা এক পলক আরহামের দিকে তাকিয়ে সিঁড়ি বেয়ে উপরের দিকে যেয়ে পিছন ফিরে উঁকি দিয়ে দেখলো আরহাম তাকিয়ে আছে। নুবা ফাজলামি করে ঠোঁট দুটো সরু করে ফ্লাইং কিস দিল। আরহাম খপ করে ধরে বুকের সাথে লাগালো। নুবা দুষ্টু হেসে এক আঙুলের ইশারায় তাকে ডাকলো। আরহাম ইদানিং অনুভব করছে নুবা প্রচণ্ড ইতর ফাজলামি যেন শিরায় শিরায়। আরহাম উঠে দাঁড়িয়ে আরশির দিকে তাকিয়ে বলল, আর একে দেখ, আসছি। আরশি ক্লান্ত মুখে মাথা নাড়িয়ে কাউকে মেসেজ করলো, তবু রিপ্লাই আসলো না। ঈশিতা ইদানিং রুমেই বেশি থাকে, তেমন বের হয় না, হয়তোবা একটু অসুস্থ। পরি পুরো কাহিনী দেখে শুকনো ঢোক গিলল। বুকটা চিনচিন করে উঠল তার। নুবা ছাদে এসে পৌঁছাতে আরহাম পিছন পিছন ছাদে প্রবেশ করলো। পরপর এসে পিছন থেকে আঁকড়ে ধরলো তাকে, কাঁধে থুতনি রেখে বলল। দেখলেন যে? নুবা আরহামকে নিয়েই এগিয়ে যেয়ে কাপড় তুলতে তুলতে বলল, এতগুলো কাপড় নিতে পারবো না, তাই ডেকেছি। কিন্তু আমি তো অন্য কিছুর জন্য এসেছি। নুবা মুচকে হেসে বলল। কিসের জন্য এসেছেন? একখান চুম্মা খাওয়ার জন্য। নুবা ঠোঁটে ঠোঁট চেপে নাক মুখ কুঁচকে নিল। খিলখিল করে হেসে বলল। কিভাবে কথা বলছেন আপনি? আরহাম নুবার কাঁধে অধর ছুঁয়ে বলল, পাগল হয়ে যাচ্ছি আমি, কবে আমার হবেন? এত অধৈর্য কেন? সবুরের ফল মিঠা হয়। আর আয়রা কি ওই ডাইনির কাছে রেখে আসছেন? না তো, আরশির কাছে। তাড়াতাড়ি একটা হাপ্পি দাও, চলে যাই। নুবা আরহাম থেকে নিজেকে ছাড়িয়ে তার হাতে কাপড় ধরিয়ে দিয়ে বলল। আগে আমার কাজ করে দিন, তারপর। আরহাম ভুরু কুঁচকে বলল। ওরে বাটবার, এর জন্য এত সুন্দর করে রেখেছ? নুবা আবারও হাসল। এগিয়ে এসে টুপ করে আরহামের গালে চুমু খেয়ে বলল। শান্তি। এবার আমার কাজ করুন তো, তবে ভবিষ্যতে মিষ্টি দিব। আরহাম ঠোঁট কামড়ে বলল। এখন দিলেও মন্দ হয় না। সন্ধ্যার সময় পরি চুপচাপ শুয়ে আছে। মনটা তার কু ডাকছে। আর কতদিন পড়ে থাকবে এখানে? আমিনা বেগমও কিছুই বলছেন না, শুধু বলছেন অপেক্ষা করতে। কিন্তু কেন? আসলে আমিনা বেগম চাচ্ছেন হারুন মির্জাকে বুঝিয়ে পরীকে ভালো কোনো ছেলের হাতে তুলে দিতে। তবে পরীর ভয় লাগছে, কষ্ট হচ্ছে। এই প্রায় 1.5 মাসে সে আরহামকে নিজের মন দিয়ে ফেলেছিল এক অংশ, তাকে নিজের স্বামী ভেবেছিল। তবে চোখের সামনে অন্য কাউকে তার সাথে দেখে পরীর বুক ফাটছে, তবে মুখ না। আর সে হু হু করে কেঁদে উঠল। রিহান মোবাইলে ওপাশ থেকে উত্তেজিত কণ্ঠে বলল। কান্না করছো কেন? কি হয়েছে? কোথায় ছিলেন আপনি? সারাদিন কল করেছি, মেসেজ করেছি, কোথায় ছিলেন? কতটা ভয় লাগছিল। রিহান দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল। একটু কাজে ব্যস্ত ছিলাম। কান্না করে না, ধরেছি তো। আর সে হিসকি তুলে বলল। কাম তো সেরে ফেলেছেন আপনি। রিহান ভুরুকুসকে বলল।
কি হয়েছে? আরশি অনেক সময় চুপ থেকে নিজের পেটের উপর হাত রেখে বিড়বিড় করে বলল, আমার মনে হয় আর ইউকে যাওয়া হবে না রিহান। আপনি এটা কি করলেন? রিহান অবাক হয়ে বলল, কি হয়েছে জান? অভিমান করেছো? এমন করে কথা বলছো কেন? আরশি বিছানায় বসে নাক টেনে বলল, আমি প্রেগনেন্ট রিহান। আপনি এটা কি করলেন? এখন কি করব আমি? বাড়ির কেউ জেনে ফেললে কি করব? রিহান কথাটা শুনে স্তব্ধ হয়ে গেল। কেমন আনন্দে তার বুক ফুলে উঠল। খুশি যেন ধরছেই না তার। রিহানকে চুপ থাকতে দেখে আরশি আরো কেঁদে উঠে বলল, আব্বা আমাকে মেরে ফেলবে। সব আপনার দোষ, সব আপনার দোষ। রিহান হুঁশে ফিরল। শুকনো ঢোক গেলে একটু দোষ চাপাতে বলল, মেডিসিন নেওনি কেন তুমি? আমাকে ডোজ দিচ্ছ? আরশি ধমক দিয়ে বলল, চুপ করেন আপনি, অসভ্য লোক কোথাকার। বারবার না করেছি তাও হাল্লা কি করলো আমার? ধমক খেয়ে রিহান চুপ সেজে ভিজা বিড়ালের কণ্ঠে বলল, দোষ কিসের আবার? এটা তো খুশি খবর আরশি। আরশি রাগে ফুঁসে উঠে বলল, হ্যাঁ, খুশির খবর, কিন্তু আপনার জন্য, আমার জন্য না। মার তো খেলে আমি খাবো, আপনি তো না। বাসে কেউ যদি টের পায় কি হবে ভাবতে পারছেন? রিহান চাপা নিঃশ্বাস ফেলে বলল, 2টা দিন সময় দাও, আমি কিছু করব। বাট তুমি বেবির কোনো ক্ষতি করবে না আরশি। আরশি সাপের ন্যায় ফোঁস করে বলল, ভেবে নষ্ট করা হলে আপনাকে কল দিতাম। আচ্ছা শান্ত হও। কান্না করছো কেন? কি করে শান্ত হবো আমি? আপনি বুঝতে পারছেন আমার ভিতরে কি চলছে? অন্ততপক্ষে কান্না অফ করো। আর কয় মাস চলছে? ডক্টরের কাছে গিয়েছিলে? আরশি কান্না কিছুটা থামিয়ে বলল, গত 2 মাস ধরে পিরিয়ড হয় না। আমি প্রথমে খেয়াল করিনি, তারপর আজকে আবার মাসিকের ডেট চলে গেছে, কিন্তু হলো না। তাই চেক করছিলাম, পজিটিভ আসছে। রিহান দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল, আচ্ছা বুঝতে পেরেছি। তুমি একটু সপ্তাহখানেক ধৈর্য ধরো, অতি শীঘ্রই আমি তোকে নিয়ে আসবো। আরশি ভেবেছিল এখনই আসবে, তবে অপেক্ষা করতে বলছে। আরশির সহ্য হলো না, রেগে বলল, আমার পেটের বাচ্চা মারলে আসিস তুই, জানোয়ার। আমি অপেক্ষা করতে পারবো না, এক্ষুনি আসবি, এক্ষুনি। আমি একটু রিস্ক নেবো না। রিহান বকা শুনে হতভম্ব হয়ে গেল। আরশি আবার কিছু বলতেই যাবে তখনই দরজা ঠেলে কেউ প্রবেশ করলো। আরশি বড় বড় চোখ করে সেদিকে তাকালো। পরপর মুখ দিয়ে ভেসে আসলো, আম্মু। আমিনা বেগম শোনেনি এমন কিছুই, সবই শুনেছে। নিচে হালকা খাবার তৈরি করা হয়েছে, তাই মেয়েকে ডাকতে এসেছিল। তবে এমন খবর শুনবে সে ভাবতে পারেনি। আরশির হাত থেকে মোবাইলটা পড়ে গেল। ঠাস করে একটা শব্দ হলো। সে যেন এখনই সেন্স হারাবে। আরশি শুকনো ঢোক গিলে 2 কদম পিছিয়ে গেল। আমিনা বেগম শক্ত পায়ে এগিয়ে এসে ফ্লোর থেকে মোবাইল তুলে নিল। মোবাইলের কিচ্ছু হয়নি, কভার থাকায়। আমিনা বেগম মোবাইল উঠিয়ে নিয়ে আরশির দিকে তাকালো। আরশি ফুপিয়ে উঠে বলল, আম্মু আমি। আমিনা বেগম দীর্ঘ নিঃশ্বাস ফেলে ফোনটা কানের সামনে নিয়ে বলল, হ্যালো, কে? রিহান চোখ বুজে নিল। বুঝতে বাকি রইল না এটা তার খালা। রিহান চাপা নিঃশ্বাস ফেলে বলল, আমি খালামণি। আমিনা বেগম শান্ত কণ্ঠে বলল, বাসায় আয়। আচ্ছা। পরপর রিহান বিচলিত কণ্ঠে বলল, খালামণি, ওকে কিছু বলো না। যা করার আমি করেছি, প্লিজ খালামণি। যা বলেছি তাই কর। আমি তোর খালুকে বলছি, তাড়াতাড়ি। বলেই কল কেটে দিল আমিনা বেগম। আর সেই ঠোঁট দুটো তীর করে কেঁপে উঠল। আমিনা বেগম মেয়ের দিকে তাকিয়ে একবার পেটের দিকে তাকালো, পরপর বলে উঠল। কয় মাস? আর সে ভয় পেয়ে বলল, আম্মু আমি আমি সব বলছি। আমি জিজ্ঞেস করেছি কয় মাস। আর সে চোখ বন্ধ করে নিল। চোখের কার্নিশ দিয়ে পানি গড়িয়ে পড়ল। বিড়বিড় করে বলল, 3 মাস। আমিনা বেগম শান্ত তবে ভয়ঙ্কর কণ্ঠে বলল, তুই জানতি না তোর বাবা যে আত্মীয় স্বজনদের ভিতরে নতুন আত্মীয়তা পছন্দ করেন না? আর সে মাথা নিচু করে ফুপিয়ে উঠল। আমিনা বেগম কম্পিত কণ্ঠে বলল, এতদিন এটা বলে নিজেকে সান্ত্বনা দিতাম যে অন্ততপক্ষে আমি আরাপ আর আশিকে মানুষের মতো মানুষ করেছি। হয়তোবা আরহামের কাছে ছিল না, তাই বিগড়ে গেছে। অন্য কালচারে বড় হয়েছে, তাই স্বাভাবিক নেওয়ার চেষ্টা করেছি। কিন্তু তুই এটা কি করলি আশি? তাহলে কি আমারই শিক্ষা দেওয়াতে কোনো ভুল ছিল? নিজের খালাতো ভাইয়ের সাথে
একবারও ভাবলি না এরপর কি হবে? আর এই বাচ্চাটা যদি রিহান এখন মুখের উপর অস্বীকার করে দিত, কি করতি এই অবৈধ বাচ্চার? আরশি ফট করে চাইল তার মায়ের দিকে, দুই হাত দিয়ে না বুঝিয়ে বলল, এসব কি বলছো আম্মু? আমার সন্তান অবৈধ না। আমি আর রিহান ভাই বিয়ে করেছি। আমরা দুজন দুজনকে ভালোবাসি আম্মু। আমিনা বেগম ঠাস করে আরশির গালে একটা থাপ্পড় লাগিয়ে দিয়ে ভাঙা কণ্ঠে বললেন, আমাকে একটাবার বলতে পারলি না তুই? অন্তত পক্ষে একবার বলতি। না বলে আমি সাহস পাইনি আম্মু। বিয়ে কবে করেছিস? দু বছর হয়ে যাচ্ছে। আমিনা বেগম হতভম্ব হয়ে গেল। এত কিছু হয়ে গেল আর সে ধরতেই পারল না। আমিনা বেগম কাতর কণ্ঠে বলল, তুই আর আমাকে মা বলে ডাকবি না। যেহেতু পর হয়ে গেছি, পরই থাকি। বলে আমিনা বেগম চলে আসতে চাইলেন। আর সে আমিনা বেগমের এক হাত চেপে ধরে বলল, আম্মু প্লিজ এভাবে বলো না। আমি ভুল করেছি তাই বলে মা- মা কথা বলো না। আমিনা বেগম হু হু করে কেঁদে উঠলেন আর বললেন, এত বড় কথা আমার থেকে কেন লুকালি তুই? আমাকে মাফ করে দাও। আমি আমি বলতে পারিনি। আপুকে কিছু বলো না, আমাকে মেরে ফেলবে। আরশির কথা তুতলে আসলো। হঠাৎ মাকে দেখে প্রচণ্ড পেয়েছে সে। এই অবস্থায় এত লোড নিতে পারল না আরশি। কথা বলতে বলতে ঠাস করে ফ্লোরে পড়ে গেল। আমিনা বেগম হঠাৎ মেয়েকে পড়ে যেতে দেখে হতভম্ব হয়ে গেল। তাড়াতাড়ি মেয়েকে ধরে অস্থির কণ্ঠে বলল, আরশি, আরশি, এই আরশি। আরশির চোখ খুলল না। আমিনা বেগম প্রচণ্ড ঘাবড়ে গেলেন। আরশি মাথা নিচু করে কাঁদছে। পাশে ঈশিতা বসে আছে। রুম জুড়ে শুধু আরশির গুনগুন শব্দ। রুমে কয়েকজন উপস্থিত আর বাকি সবাই বাইরে। আমিনা বেগম মৃদু কণ্ঠে বললেন, এটা কি আমার দোষ? আপনি আমার উপর কেন চেঁচাচ্ছেন? হারুন মির্জা রাগী কণ্ঠে বললেন, তাহলে কার দোষ এটা? মেয়েকে শিক্ষা দিতে পারোনি? তোমার চোখের সামনে থেকেই তোমার বোনের ছেলের বাচ্চা পেটে বাঁধিয়েছে, আর তুমি সারাদিন বাড়ি থেকেও টের পাওনি? আমিনা বেগমের চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ল। কোনো কিছু হলে মা দেরি কেন, দোষ পড়ে? আমিনা বেগম কম্পিত কণ্ঠে বললেন, ওরা ভালোবেসে দুজন দুজনকে বিয়ে করেছে। থাক না, সুখে থাক। হারুন মির্জা চেঁচিয়ে উঠে বললেন, কি সুখে থাকবে? হ্যাঁ, কিভাবে সুখে থাকবে? জয়েন্ট ফ্যামিলি ওদের। তোমার মেয়ে থাকতে পারবে ওখানে যে? রিহানের ভালো একটা কাম কাজ নেই, কি খাওয়াবে ওকে? তার ভিতরে আবার বাচ্চা বাঁধিয়ে নিয়েছে। বোঝো না তুমি? ওর জন্য কত ভালো ভালো ছেলে দেখে রেখেছি আমি। পড়ালেখা শেষ হলে ভালো একটা জায়গায় দিয়ে দিব। আর কি করলো তোমার মেয়ে? আমিনা বেগম স্বামীর দিকে তাকিয়ে বলল, শুধু কি আমার মেয়ে, আপনার না? আর ভুলটা কি? ওরা দুজন দুজনকে নিয়ে যদি সুখে থাকে, থাক না। যা বুঝবে না তা নিয়ে কথা বলবে না। আমি জানি আরশি কিভাবে ভালো থাকবে। তোমার নাকি কান্দা মেয়ে কখনোই ওই পরিবারে টিকে থাকতে পারবে না। এক একটা আস্ত শয়তান ওই বাড়ির। আমার মেয়েটাকে কুড়ে কুড়ে খাবে। রেহান তো ওকে ভালোবাসে। পরিবার দিয়ে কি করবে? দরকার পড়লে আলাদা হয়ে যাবে। সেই মুরদ আছে তোমার বোনের ছেলের? হ্যাঁ আছে। জীবনে একা চলেছে। ওর জীবন আর আরশির জীবন আকাশ পাতাল তফাৎ আছে। কেউ মানিয়ে নিতে পারবে না। হারুন মির্জার রাগে শরীর ফাটছে। আরশিকে দেখলে তার ইচ্ছে হচ্ছে গলায় ফাঁস দিতে। মেয়েটা সে মাথায় চড়ে বসতো, তার আর আজ নিজেই বাচ্চার মা হতে যাচ্ছে, তাও কাউকে কিছু জানায়নি পর্যন্ত। আরশির সামনে বসে থাকা হারুন মির্জার চোখের দিকে তাকাতে পারছে না, তাই মাথা নিচু করে বসে আছে। আরাফ প্রচণ্ড রেগে আছে এই বিষয় নিয়ে। আরশি তার কলিজা, তার ছোট বোন, আর তার মতো একটা রাজকুমারীকে সবজি ব্যবসায়ী রিহানের হাতে তুলে দেবে? কাঁচামালের ব্যবসা করে রিহানরা। এই কথা ভাবতেই আরাফের রাগ হলো। একের পর এক ভালো সম্বন্ধ এসেছে আরশির জন্য, আর শেষ পর্যন্ত এরকম একটা জয়েন্ট ফ্যামিলি, তাও সবজি ব্যবসায়ী মানুষের হাতে বোনকে তুলে দেবে? তাও তার বাপ কিছু বলছে না দেখে আরাফ চুপ আছে। হারুন মির্জা স্তব্ধ, শুধু ভাবছেন আজ যদি আরশি অন্তঃসত্ত্বা না হতো তবে একটা মারও মাটিতে পড়তো না। এই দুঃসাহসী কাজের জন্য তাকে কঠিন শাস্তি দেওয়া হতো, তারপর যা হওয়ার হতো। নুবা চুপচাপ দাঁড়িয়ে আছে, বিশ্বাস হচ্ছে না আরশির পেটে বাবু আছে। তবে কেন জানি নুবার আনন্দ লাগছে। আরহাম মেয়েকে নিয়ে সোফায় বসে আছে, কোনো হেলদোল নেই।
তবে রিহানের সাথে আরশির সম্পর্কটা তার মেনে নিতে কষ্ট হচ্ছে। সে আরহামকে ধোঁকা দিয়েছে তার বোনকে দিতে কত সময়। এটা নিশ্চিত যে আরহামের হাতে একটা কেলানি খাবে রিহান। অনেকটা সময় পর হারুন মির্জা বলে উঠল, এই সাহস কোথা থেকে পেলে? কোন সাহসে তুমি রিহনকে বিয়ে করছো? তার উপর তার সন্তানকে গর্ভে ধারণ করেছো। তোমার লজ্জা করলো না? একবার ভাবতে ইচ্ছে করলো না তোমার বাপ ভাই আছে? আরশি নিজের দুই হাত নিজেই খামছে ধরল, কম্বলের তলে মাথা নিচু করে ফুপিয়ে উঠল। এর উত্তর কি দেবে সে? আরশি থেকে উত্তর না পেয়ে হারুন মির্জা ধমকে উঠে বললেন, কি হলো বলছো না কেন? সত্যি কি বিয়ে করেছো নাকি ভয়ে ভয়ে মিথ্যে বলছো? এই বাচ্চা কি বৈধ আরশি? আরশি নাক টেনে হু হু করে কেঁদে উঠল, মিনমিন করে বলল, আমি আমি রিহানকে ভালোবাসি আপু। আর উনি আমার স্বামী, এটাই সত্যি। আমরা বিয়ে করেছি, বিশ্বাস না করলে প্রমাণ দেখাবো। তা আমার সন্তানকে অবৈধ বলো না বাবা। হারুন মির্জা তেতে উঠলেন আর চেঁচিয়ে বললেন, লজ্জা করছে না এই মুখ দিয়ে কথা বলতে? জানো আমার কি মনে হচ্ছে? তোমার মতো মেয়ে জন্ম দিয়ে আমি পাপ করেছি, যে কিনা মা বাবাকে সম্মান পর্যন্ত করতে জানে না। তুমি আর তোমার বড় ভাই আজ থেকে আমার কাছে সমান হয়ে গেলে। দুইজনে অসভ্য, অভদ্র, ভালো শিক্ষা দিতে পারিনি তোমাদের। এটা আমার ব্যর্থতা। হঠাৎ কথার মাঝখানে নিজের নাম শুনে আরহামের তেতে উঠল। শান্ত কণ্ঠে বলল, যে নিজের সন্তানকে আগলে রাখতে পারে না, ভালোবেসে দিতে পারে না, সে আবার সম্মান চায়? হাস্যকর। হারুন মির্জা ছেলের দিকে তাকিয়ে বললেন, তুমি নিজে এক অভদ্র হয়েছো, সাথে তোমার চিন্তা ভাবনাও নিছো। এখানে তোমাকে কথা বলতে বা মতামত দিতে বলা হয়নি। আরহাম ঘাড় তেড়ামো করে বলল, আমি 100 বার বলবো যে আমার মতে আরশি একদম ঠিক করেছে। তবে রিহান ভুল মানুষ, এই কারণে ওর একটু কেলানি খাওয়া যথার্থ। সাতুর হাজব্যান্ডকে দূরে বসালে ভালো হয়। প্রথম লাইন শুনে আরশি ভেবেছিল তার বড় ভাই তার পাশে, তবে শেষটুকু শুনে আরশি আরহামকে আস্তে করে একটা গালি দিল। হারুন মির্জা দীর্ঘ নিঃশ্বাস ফেলেন। এর সাথে কথা বলে লাভ নেই। আরাফ দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল, কি করবে বাবা? তুমি বললে ওদের ডিভোর্সের ব্যবস্থা করা যায়। আরশি হতভম্ব হয়ে ভাইয়ের দিকে তাকালো। চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ল তার। আরশি মিনমিন করে বলল, কখনো আমি ওনাকে ডিভোর্স দেবো না। হারুন মির্জা চুপচাপ রইলেন। পরপর বললেন, তোমার কাছে দুটো অপশন আছে আরশি। বাচ্চা নষ্ট করে রিহানকে ডিভোর্স দিয়ে দাও, কারণ তুমি ওই বাড়িতে 2 দিনও টিকতে পারবে না। আমি আমার মেয়েকে জেনে শুনে নর্দমায় ফেলে দিতে পারি না। আর দ্বিতীয় অপশন হচ্ছে তুমি রিহানের সাথে যাবে, অতঃপর এই বাড়ির দরজা তোমার জন্য বন্ধ হয়ে যাবে চিরকাল। বাবার মুখে এরকম কঠিন বাণী শুনে আরশি কম্পিত হলো। আমিনা বেগম মুখে আঁচল গুজে ফুপিয়ে উঠলেন। আরশি রাগী কণ্ঠে বলল, আমি কেন আমার সন্তানকে নষ্ট করব? দরকার পড়লে এই বাড়ি ছেড়ে চলে যাব, তাও আমি আমার সন্তানকে মারবো না। আর রিহানকে নিয়ে সমস্যা কি? আমি যদি থাকতে পারি, কেন তোমরা মেনে নিতে পারছো না? আমি সুখে থাকবো ওর সাথে। বলে আরশি কেঁদে উঠল। হারুন মির্জা গম্ভীর কণ্ঠে বলল, তাহলে এখনই বের হয়ে যাও আমার বাড়ি থেকে। আরশি চোখ তুলে বাবার চোখের দিকে তাকালো। কেমন অভিমান প্রকাশ পাচ্ছে। আরশি আবারও মাথা নিচু করে বলল, তুমি যদি ভেবে থাকো আমি চলে যাব, তবে ভুল। কারণ এই আরশি তোমার সন্তান, আর আরশি কিছু ছেড়ে দিতে শেখেনি। আমি কোথায় যাচ্ছি না। নুবা ঠোঁটে ঠোঁট চাপল। ঘাটতারামে কি সুন্দর করে বলল, অন্য কেউ হলে রাগ দেখিয়ে চলে যেত। আসলে এই রাত করে পেটের সন্তানকে নিয়ে বাইরে বের হলে যদি সমস্যা হয়, তাই আরশি যাবে। দিন হলে এখনই রিহানের কাছে চলে যেত সে। আরশির কথা শেষ হতেই পরি বলে উঠল, খারাপ না ভাবলে একটা ছোট্ট করে কথা বলি আঙ্কেল। সবাই পরির দিকে তাকালো। পরি মাথা নিচু করে বলল, যেহেতু তারা বিয়েটা করেই ফেলেছে, তবে এভাবে এই অবস্থায় মেয়েকে না কাঁদিয়ে সব মেনে নেওয়াই উত্তম। বাচ্চাটার কথা ভাবা উচিত, তাই না? এই প্রাণটার তো কোনো দোষ নেই। পরির কথা শুনে হারুন মির্জা বললেন, আমি না, তোমার বোন আর বোন জামাইকে কল দিয়ে আসতে বলো। এই মরা এখানেই মাটি দিব আমি। নুবা বিড়বিড় করে স্বাভাবিক আর শান্ত কণ্ঠে বলল, আগে টিভিতে দেখতাম চৌধুরীর বাড়ির মেয়েকে গরিবের নায়ক ভালোবাসলে সব সময় চৌধুরী সাহেব ভিলেন হয়ে যায়। আজ তার স্বচক্ষে দেখে নিলাম। তাহলে কি রিহান ভাই আসার পর মির্জা সাহেবও 3 থেকে 4 কোটি টাকা দিয়ে বলবে, এই নাও টাকা, আমার মেয়ের জীবন থেকে সরে যাও?
হঠাৎ এমন একটা পরিস্থিতিতে নুবার এরকম কথা শুনে আরশি ফিক করে হেসে দিল। হারুন মির্জা গাঢ় চোখে নুবার দিকে তাকালো। হাজেরা পাশ থেকে সে নুবার মাথায় থাপ্পড় মেরে বলল। মুখ বন্ধ রাখা যায় না। নুবা মুখ কালো করে বিড়বিড় করে বলল। আমি তো বাংলা সিনেমায় দেখতাম, তাই তো বললাম, মারলেন কেন? পরপর নুবার সবার দিকে তাকিয়ে দেখল সবাই কেমন করে তার দিকে তাকিয়েছে। নুবা শুকনো ঢোক গিলে মাথা নিচু করে নিল আর বলল। সরি এভরিওয়ান, ভুল কথা বললাম মনে হয়। আরহাম নুবার বলদ মার্কা কথা শুনে হাসলো। বেচারি তো শুধু সিনেমার সাথে এই কাহিনীটাকে মিলাচ্ছিল। সবাই এভাবে কেন তাকালো? কিছু সময়ের মধ্যে রিহান পৌঁছালো। তানিয়া দরজা খুলে দিয়েছে। রিহান বাড়িতে ঢুকেই বুঝতে পারলো সবাই আরশির রুমে, তাই সে ছুটে গেল। রুমে এসে দেখলো বাড়ির সবাই উপস্থিত। কাউকে পরোয়া না করে রিহান আরশির দিকে ছুটে যেয়ে বিচলিত কণ্ঠে বলল। আরশি, তুমি ঠিক আছো? কেউ কিছু বলেনি তো? এখানে কান্না করছো কেন? রিহানকে পেয়ে আরশি কোনো দিকে না তাকিয়ে রিহানাকে জড়িয়ে ধরে হু হু করে কেঁদে উঠে শুধালো। আমাকে এখান থেকে নিয়ে চলেন রেহান, ওরা আপনার সন্তানকে মেরে ফেলতে চাইছে। হারুন মির্জা মেয়ের দিকে তাকিয়ে বললেন। নিয়ে যাও তোমার স্ত্রীকে, তার ভালো তো আমরা কখনোই চাই না। রিহান আরশিকে শান্ত করল। পরপর সবার দিকে এক পলক তাকিয়ে হারুন মির্জার পানে তাকালো। মৃদু কণ্ঠে বলল। আপনারা কি আমার উপর রেগে আছেন? আমি সবটা আগে বলতাম, তবে ভেবেছিলাম আরশি পড়ালেখা শেষ হলে। হারুন মির্জা একটু হেসে বলল। হ্যাঁ অবশ্যই, যাতে তোমার উপর পড়ালেখার খরচ না পড়ে, তাই তো? রিহান শুকনো মুখ নিচু করে নিল। আরশি রিহানকে পাশে পেয়ে সাহস পেল, তাই মৃদু কণ্ঠে বলল। দরকার পড়লে আমি আমার পড়া ছেড়ে দিতাম, আমার স্বামী যা পারবেন না তা আমি কেন করব? আরাফ আরশিকে ধমক দিয়ে বলল। মুখে বলি পড়েছে জামাইকে দেখে, বাবার মুখে মুখে তর্ক করছিস? আরশি ঠোঁটে ঠোঁট চেপে রিহানের এক হাত আঁকড়ে ধরল। ঈশিতা আরাফের দিকে তাকিয়ে বলল। এই অবস্থায় মেয়েটার সাথে চেঁচাচ্ছ কেন এভাবে? ঠিকই তো বলেছে। আরাফ ঈশিতার দিকে তাকিয়ে রাগী কণ্ঠে বলল। একদম মেজাজ দেখাবে না সীতা, যাও এখান থেকে, যাও। আমি কেন যাব? এখানে কি আমার থাকার অধিকার নেই নাকি? আরাফ তেড়ে এসে বলল। কয়দিন ধরে অতিরিক্ত করছো তুমি। ঈশিতা চমকে উঠে বলল। মারবে তুমি আমাকে? হ্যাঁ মারবে, আসো মারো দেখি, কত সাহস। আরাফ তেড়ে গেল। হারুন মির্জা ছেলেকে ধমকে বলল। আরাব, ভুলে যাচ্ছ আমরা এখানে উপস্থিত, আর অন্যের ঝগড়া নিজের ঘরে কেন টেনে নিচ্ছ? দুইজনই বের হও। বাকি কথা রিহানের প্যারেন্ট আসলে হবে। এখন রুম থেকে সবাই বের হও, ওদের একসাথে থাকতে দাও। হারুন মির্জা বলেই উঠে দাঁড়ালেন। এক পলক আরশির দিকে তাকিয়ে বললেন। আমি শুধু এই কারণে ছেড়ে দিলাম যে তুমি যা বুনেছ তারই ফল অতি শীঘ্রই পাবে। আজ আমার সন্তান হয়ে তুমি আমাকে যেই ব্যবহার দিলে তা ভবিষ্যতে তোমার সন্তান দিবে কিনা ভরসা। এটা বাস্তব যে তুমি যা করবে ফল কিন্তু তাই পাবে। নিজের সন্তানকে সামলে রেখো, আমার মতো ব্যর্থ পিতা বা মাথা হইও না। অতঃপর হারুন মির্জা কথাগুলো বলে চোখে পানি নিয়ে নিজে সবার আগে চলে গেলেন। সবাই অবাক হলো তার ব্যবহার দেখে। প্রথমে হয়তোবা রেগেছিল তাই বকেছে, তবে নিশ্চয়ই হারুন মির্জা ভালো মনের মানুষ। নুবা রুম থেকে বের হয়ে নিচে যেতে লাগলো। তখনই আরহাম এসে নুবার হাত ধরে বলল। রুমে চলো। নুবা আরহামের দিকে তাকিয়ে ভ্রু কুঁচকে বলল। উফ, এখন যাওয়া যাবে না, নিচে আসুন। আরহাম দীর্ঘ নিঃশ্বাস ফেলল। পরপর সবাই নিচে চলে আসলো। হাজেরা আর তানিয়া আমিনা বেগমকে সান্ত্বনা দিতে লাগলো, আর ঈশিতা রুমে যেয়ে হাত পা ছড়িয়ে কাঁদতে লাগলো। আরাফ তার গায়ে সামান্য কারণে হাত তুলতে চেয়েছে। আরাফ কপাল চাপড়ে নিজের কপালের দোষ আর পাপ ভেবে বউকে সামলাতে ব্যস্ত হলো। আরশি চুপ করে বসে আছে। রিহান দরজা চাপিয়ে দিয়ে আসলো। রিহান বিছানায় বসতেই আরশি শক্ত করে তাকে জড়িয়ে ধরে কেঁদে উঠল। রিহান আরশির গালে চুমু খেয়ে বলল। কান্না করে না, আমি এসেছি তো। আরশির তাও কান্না থামল না। আরশি বিড়বিড় করে বলল। আপু মা অনেক কষ্ট পেয়েছে, আমি আমি কেন যে তাদের না জানিয়ে আমরা করলাম। সব ঠিক হয়ে যাবে, ধৈর্য ধরো। বলতে বলতে রিহান আরশির হাঁটু অবধি কুর্তি সরিয়ে উদরে হাত বুলিয়ে মিনমিন করে বলল। কোনো ফিল পাও আরশি? বেবি আছে তো?
আরশি নিজের হাত রিহানের হাতের উপর রেখে পেটের ডান পানে রেখে বলল, এখানে কেমন কেমন যেন লাগে, এখানেই আছে। রিহান হাসল, চোখে পানি তার। এতটা খুশি লাগছে। রিহান নিচু হয়ে আরশির পেটে চুমু খেয়ে বলল। আমার বেবি, আমার বাচ্চা আরুষি। আরশি অভিমান করে বলল। শুধু আপনার, আমার না? রিহান একগাল হেসে বলল। হ্যাঁ, আমাদের আমাদের বেবি। পরপর রিহান উদরে অনেকগুলো আদর দিয়ে ভরিয়ে দিল। অতঃপর আর কি, রিহানের পরিবার আসলো। রিহানের বাবা মা প্রথমে বকাবকি করলেও রিহানের বাবা শেষ একটা কথা বলে সব ঝামেলা শেষ করলো। যেহেতু বাচ্চারা ভুল করেই ফেলেছে, এখন মারলে কাটলে বা সারাসারি করিয়ে দিলে কিছুই হবে না, বরং নির্দোষ ছোট্ট প্রাণটা কষ্ট পাবে। তাই মেনে নিলেই সবাই সুখে থাকবে। এরপর আর কিছু বলার আছে? সিদ্ধান্ত নেওয়া হলো শুক্রবার তাদের বিয়ে দেওয়া হবে আবারও, তবে ছোট্ট অনুষ্ঠান করে, শুধু নিজেদের পরিবার আর কয়েকজন আত্মীয় থাকবে, প্রায় ঘরোয়াভাবে। এতে আরশি বা রিহান আপত্তি করলো না। এমনিতেই কখনোই তার ইচ্ছা ছিল না এত বড় করে অনুষ্ঠান করার, কারণ জীবনে সে এত মানুষের বিয়ে খেয়েছে, সেই বিয়েতেই তার বউ সাজা হয়ে গেছে। আর কি সাজবে ভাই? তার উপর এখন পেটে একটা আছে, এই গরমে এত অনুষ্ঠান করার দরকার নেই। আজ সোমবার, বৃহস্পতিবার গায়ে হলুদ, শুক্রবার বিয়ে। সবাই কথা শেষ করে আলহামদুলিল্লাহ বলে উঠে গেল। তবে শেষ পর্যায়ে এসে আরশি আর রিহান, হারুন মির্জা, আমিনা বেগম এবার রিহানের বাবা মার কাছেও মাপ চাইল। হারুন মির্জা মেয়েকে মাপ করলেন, কারণ মেয়ের সুখ মানেই তার সুখ। সত্যি বলতে মনে মনে নাত নাতনি আগমে সেও বেশ খুশি, তবে একটু রাগ না দেখালে হয়? প্রথম প্রথম শুনে প্রচণ্ড রাগ হয়েছিল, তবে মেয়ের কান্না, রিহানের আরশির প্রতি এত আগ্রহ, মানে কাউকে পরোয়া না করে আগে এসে নিজের স্ত্রীকে বুকে টেনে নেওয়ার দৃশ্য তার মন জুড়িয়ে নিল। ভরসা পেল তার মেয়ে সুখে থাকবে, তাই আর কোনো ঝামেলা চাইলেন না তিনি। বাড়ি নিস্তেজ হয়ে গেছে, রিহানরা চলে গেছে, সবাই রাতের খাবার খেতে বসেছে। তবে আমিনা বেগম আরশির প্রতি একটু বেশিই খেয়াল রাখছেন। কালকে হসপিটালেও যাবে তারা। নুবা ভাত মেখে মুখে তুলল। আরহাম আজ নুবার পাশে জায়গা পায়নি, সামনে পেয়েছে। তবে আজ নুবা কিসের ভিতরে পড়ে আছে কে জানে। আরহামের দিকে তাকাচ্ছে না, খেয়েই চলেছে। আরহাম তা দেখে খুব সতর্কের সাথে নিজের লম্বা পাটা বাড়িয়ে দিল, ঠিক নিজের প্রিয়দর্শীর পা চিনে তার পায়ে ঘর্ষণ চালালো। নুবা ভুরুকুসকে আরহামের দিকে তাকালো। সে বুঝতে পারল এই কাজ আরহামের ছাড়া কারো না, কারণ এত লম্বা ঠ্যাং কারো নেই যে ওপাশ থেকে এপাশে চলে আসবে। আরহাম চোখের ইশারায় নুবাকে আস্তে আস্তে খেতে বলল। ইদানিং চোখের ইশারা বেশ বুঝে তারা, তবে তারা হয়তোবা ভুলে যাচ্ছে সামনে হারুন মির্জা বসে আছে। আজকে আরশির মতো তারা না কট খেয়ে যায়। সবার খাওয়া শেষ হলেও নুবা আর আরহামের হলো না, যে যার মতো উঠে গেল। পরি দুইজনের দিকে তাকিয়ে মৃদু হাসল, কারণ সে অতি শীঘ্রই এখান থেকে চলে যাবে, এদের ভিতরে বাধা হবে না। সেদিন রাগ করে বললেও সে এমন মেয়ে না। যে যার মতো চলে যেতে আরহাম এসে নুবার সামনে ডাইনিং টেবিলে বসে আঙুল দিয়ে টেবিলে শব্দ করলো। নুবা মাথা উঁচু করে পাশে টেবিলের উপরে বসা আরহামের দিকে তাকিয়ে বলল। কি? আরহাম মৃদু কণ্ঠে বলল। তোমার খাবারগুলো তো খুব লোভনীয় লাগছে, একটু মুখে তুলে দাও দেখি কেমন। নুবা একটু হেসে বলল। থুতু দিয়ে মাখিয়েছি তো, তাই সুন্দর লাগছে। তাই নাকি? তাহলে তো খেতেই হয়, তাড়াতাড়ি দাও, তর্স হয়েছে না। নুবা প্লেট নিয়ে উঠে দাঁড়ালো, এক গাল ছোট্ট লোকমা আরহামের মুখে পুরে দিল। আরহাম পারলে নুবার হাত সাথে চেটে চেটে খেয়ে নিত। হাতে নরম কিছুর ছোঁয়া পেয়ে নুবা চক্ষু বড় বড় করে বলল। জিহ্বা টেনে ছিড়ব, সবসময় এত চলে কেন? আরহাম ভাত চিবাতে চিবাতে বলল। তাই নাকি? এত সাহস! সামনে দাঁড়ানোটাও আমার জিনিস, মুখের ভিতরেরটাও। এখন এতে তোমার সমস্যা কি? নুবা আর এক লোকমা আরহামের মুখে পুরে বলল। আয়রা কোথায়? তোমার আম্মুর কাছে। খুঁজে খুঁজে আর লোক পান না, তারপর আয়রা কান্না করলে আমাকে খুঁজতে খুঁজতে আমার কাছে চলে আসবে, আর আপনাকে আমার কাছে দেখলে আমাকে ধরে কেলানি দিবে। নুবা কথা বলতে বলতে আর এক লোকমা খাবার আরহামের মুখে তুলে দিল।
আরহাম মুখে খাবার নিয়ে বলল, তোমার মার খেয়ে দিয়ে কাজ নেই, আমার পেছনে পড়ে থাকে। আমাকে দেখলি তোমার এমন জলে কেন? নুবা ভাত মাখতে মাখতে বলল, ফালতু কথা কম বলেন। আম্মু আম্মুর জায়গায় ঠিকই আছে। আমার মেয়ের সাথে কেউ এরকম করলে আমিও এমনই করতাম। তবে আমার মা জানে না আমি যে বেহাইয়া, তাই আপনাকে দেখতে পারে না। আরহাম বিড়বিড় করে বলল। কতটুকু করে ভাত দাও? মুখে ভরে না, বেশি করে দাও। নুবা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বেশি করে ভাত দিল। আরহাম শুধু বসে বসে দেখতে লাগলো। এর ভেতরে আমিনা বেগম এসে বাকি সব জিনিস নিতে নিতে ছেলের দিকে তাকিয়ে বলল, আপনার শাশুড়ি আসছে আব্বা, দয়া করে এখান থেকে দূরে সরে যান। আরহাম বিরক্ত নিয়ে বলল, প্লিজ মা, ওনাকে যে সামাল দাও, একটু খেতে দাও আমাকে, যাও না। আমিনা বেগম দীর্ঘ নিঃশ্বাস ফেলে বললেন, 5 মিনিট আটকাতে পারবো, বেশি না কিন্তু, তাড়াতাড়ি গিল। আর নুবা বড় বড় লোকমা দে, না গিললে গলা দিয়ে বাঁশ ঢুকিয়ে ঠেলা দিব। নুবা এই কথা শুনে খিলখিল করে হেসে উঠল। আরহাম নুবার মাথার ওড়না সরিয়ে চুল এলোমেলো করে বলল। দাঁতগুলো ভেঙে দেব। নুবা আরো হেসে বলল, তাহলে তো আপনি দাঁত বোকরা বউ পাবেন। তখন কেমন দেখা যাবে আমাকে? বুড়িদের মতো দাঁত নেই, কিছু খেতেও পারবো না, আপনাকে চিবিয়ে দিতে হবে। নুবার কথা শুনে আরহাম টেবিল থেকে নেমে এসে এঁটো ঠোঁট দুটো দিয়ে নুবার ফুলো গালে চুমু খেল। নুবার নাক মুখ কুঁচকে বলল, ছি, ঝোল লেগে গেল। অন্তত পক্ষে মুখটা পরিষ্কার করে তো নেবেন। আরহাম ঘাড় তাড়ামো করে আর একটা চুমু খেল। নুবা কপালে চাপড়ালো। এই লোকটা তাকে জ্বালিয়ে মারবে। রাতটা কোনো মতে কাটলো। সকাল সকাল আরশিকে নিয়ে হসপিটালে গেছে আমিনা বেগম, সাথে হাজেরা আর ঋষিতা আছে। আমিনা বেগম ইচ্ছা করছি হাজেরাকে নিয়ে গেছে, আর যাওয়ার সময় বলে গেছে তাদের হাতে 2 ঘন্টা আছে, হাজেরাকে নিয়ে যাচ্ছে তারা যাতে একটু প্যাড়ামুক্ত সময় কাটাতে পারে। আরহাম নুবার রুমের বিছানায় ঘাপটি মেরে মেয়েকে নিয়ে বসে আছে। সকাল সকাল আয়ারা নুবাকে হাগুমুতু করে ভিজিয়েছে, তাই বেচারিকে এই সময় গোসল করতে হচ্ছে। নুবা গোসল করে বের হলো। নজরে পড়ল আরহাম মেয়েকে নিয়ে বসে আছে। নুবা ভেজা চুল মুছে টাওয়েল বারান্দায় শুকাতে দিয়ে আসলো। পরপর ওড়না মাথায় দিয়ে আরহামের সামনে এসে বসলো। আয়রাকে কোলে তুলে নিল, দুটো চুমু খেয়ে বলল, এখন একদম পচা কাজ করবেন না। এইমাত্র গোসল করে আসলাম, আরও একদমই না পচামে। আরহাম মুচকি হেসে বলল, অনেকদিন হলো, সেদিনের পর আর একটাও মিষ্টি পাইনি নেবো। নুবা ভুরু কুঁচকে আরহামের দিকে তাকিয়ে বলল, কি যাতা বলছেন? আরহাম এক হাত উঁচু করে নুবাকে আঙুলের ইশারায় ডেকে বলল। এদিকে আসো। নুবা অমান্য করলো না, এগিয়ে গেল তার কাছে। আরহাম নুবাকে কোলের ভেতরে নিয়ে বসালো। পরপর তাকে জড়িয়ে ধরে তার কাঁধে থুতনি ঠেকিয়ে বলল, গিভ মি আ কিস। হিংসুটা। নুবা মিটমিট করে হেসে বলল, যদি না বলি? না করবে? এত সাহস? অনেক সাহস। আরহাম নুবার কাঁধে কামড় বসিয়ে দিল। নুবা শব্দ করে উঠল, ভুরু কুঁচকে শুধালো, অভদ্র, চাচা ঠিকই বলেছিল। আরহাম মুখ কালো করে শুধালো, চলে যাই। আই থিঙ্ক তুমি আমার মতো অভদ্রের সাথে প্রেমালাপ করতে চাও না। নুবা আরহামের এক হাত টেনে হাতের পাতায় চুমু খেলো। মিনমিন করে বলল, ওহো, তাহলে আমার দিকে ঘুরুন। নুবা পিছন ঘুরে 2 হাঁটুর সাহায্যে ভর দিয়ে বসলো। পরপর 2 হাত একটু সামনে এগিয়ে রেখে হাতে ভর দিয়ে আরহামের মুখ বরাবর যে মুচকি হেসে বলল, কি করব? আরহামের ইচ্ছে করলো নুবাকে কলিজার ভেতরে ঢুকিয়ে রাখতে। এই মেয়েকে তার এত ভালো লাগে যা সে ভাষায় প্রকাশ করতে পারবে না। আরহাম নিজের ডান হাতের তর্জনী আঙুল দিয়ে নিজের ডান গালে রাখলো আর আদুরে কণ্ঠে বলল, এখানে একটা। বাকি কথা বলার আগেই নুবা বুঝে গেল। এগিয়ে যেয়ে ঠোঁট ছুঁয়ে দিল। আরহাম অন্য পাশের গালে হাত রেখে বলল, এখানে। নুবা টুক করে চুমু খেল। নুবা চায় আরহামকে ধরে রাখতে, তার ছোটখাটো আবদারগুলো পূরণ করে তার মনে আরো জায়গা করতে। আর বিশেষ করে আমিনা বেগম সব জানেন, তাই সে সাহস পায়। আরহাম পরপর কপালে, নাকে, চোখের পাতায়, ঠোঁটে, গলায়, পুরো মুখে শুধু স্পর্শ করে বলল, এখানে। বলার সাথে সাথে নুবা টুক করে ঠোঁট ছুঁয়ে দিল। এক পর্যায়ে নুবা ক্লান্ত হয়ে বলল, আর না,
আরহাম এগিয়ে এসে নুবার কপালে চুমু এঁকে দিল। পরপর নুবার ভেজা চুল এলোমেলো করে দিয়ে মিনমিন করে বলল, গুড গার্ল, মাই পার্সোনাল ওয়ামেন। নুবা ক্লান্ত কণ্ঠে শুধালো, আরও লাগবে? না, আর লাগবে না। নুবা ধপাস করে বিছানায় শুয়ে পড়ল। আয়রাকে বুকের ওপর নিয়ে গালে ঠেসে চুমু খেয়ে বলল, আমার কুচুপু আরও, আমার পচামে, আমার আরও বাপু। বলতে বলতে পারলে কলিজার সাথে লাগিয়ে রাখে তাকে, এমন অবস্থা। নুবা আয়রার গালে চুমু খাওয়ার সময় আরহামও এগিয়ে এসে চুমু খেলো। দুইজন দুই গালে একসাথে চুমু খেলো। নুবা আরহামের দিকে তাকালো, আরহাম নুবার দিকে। পরপর দুইজন একসাথে শব্দ করে হেসে উঠল। আরহাম সরে আসলো। নুবা আয়রাকে বুকে জড়িয়ে বিড়বিড় করে বলল, মিষ্টি মেয়ের দুষ্ট পাপা। আরহাম কিছু সময় চেয়ে রইল, পরপর এক অনাকাঙ্ক্ষিত কাণ্ড করে বসল। এগিয়ে এসে নুবার উদরে মাথা রেখে মুখ গুজল। হঠাৎ এরকম কাণ্ডে নুবা চমকে উঠল, লাফিয়ে অর্ধ উঠে বসল। এক হাত দিয়ে আয়রাকে জড়িয়ে ধরে আরহামের দিকে তাকালো। হঠাৎ নুবার লাফিয়ে উঠায় আরহাম চোখ তুলে উপরে নুবার মুখের দিকে তাকালো। পরপর আবার মুখ গুজল। নুবা জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে বিড়বিড় করে বলল, কি করছেন? আরহাম আদুরে কণ্ঠে বলল, একটু ঘুমাই প্লিজ। নুবার শরীর কেঁপে উঠল। আরহামের গরম নিঃশ্বাস উদরে পড়তেই নুবা স্তব্ধ হয়ে গেল। বুকের ভেতর ধুকপুক করতে লাগলো। নুবা শুকনো ঢোক গিলে বলল, এভাবে? তো কি হয়েছে? নুবা এক হাত দিয়ে ঠেলে আরহামের মাথা সরিয়ে দিতে দিতে বলল, না, এতটা কাছে আসতে পারেন না। দেখুন, সব মেনে নেই বলে সবই যে মেনে নেব এমন তো না। উঠুন। আরহাম বিরক্ত হয়ে বলল, ডোন্ট ডিস্টার্ব মি, লেট মি স্লিপ। নুবা আশ্চর্য বনে গেল, এই লোক এতটা এতটা কাছে কেন আসতে চাইছে। নুবা সিনা বুঝতে পারছে তার কেমন লাগছে। আরহামের কাছে আর বাধ্য মেয়ে হয়ে থাকতে পারল না সে। আয়রাকে পাশে শুয়ে দিল। অতঃপর আরহামকে দুই হাত দিয়ে এক প্রকার ঠেলে সরিয়ে দিল। আরহাম হতভম্ব হয়ে নুবার দিকে তাকালো। নুবা ইতস্তত করে বলল, সরি, বাট আমি এত কিছু। আরহাম নুবাকে থামিয়ে দিয়ে রেগে বলল, সরিয়ে দিলি কেন? আরহামের শব্দ শুনেই নুবা টের পেল পাগল খেপে গেছে। নুবা একটু পিছিয়ে সুন্দর মতো আসাম করে বসে বলল, আপনি বিয়ের আগে বেশি কিছু চাইছেন, আমার পক্ষে এতটা দেওয়া সম্ভব না। আরহাম বিরক্ত নিয়ে এগিয়ে গেল। এগিয়ে যেয়েই নুবার কোলে মাথা রাখল। দুই হাত দিয়ে নুবাকে পেঁচিয়ে ধরে উদরে আনলো, হেলিয়ে দিল। নুবা হতভম্ব হয়ে গেল। কেমন কান্না পেল তার। আরহাম কি বুঝতে পারছে না তার খারাপ লাগছে? নুবা অস্থির কণ্ঠে বলল, সরুন তো, কি করছেন? আরহাম বিড়বিড় করে বলল, আমাদের বিয়ে হয়ে গেছে, তুমি আমার বউ, বুঝলে? একদম দূর সরানোর চেষ্টা করবে না। নুবা ভাবলো কথাটা আরহাম হয়তোবা বলেছে আমাদের বিয়ে অলরেডি হবে, মানে সামনে বিয়ে পাক্কা, তাই আরহাম এতটা অধিকার চাইছে। কারণ বিয়ের আগে প্রেমিক 100 বার বউ বলে ডাকে। বিয়ে হয়ে গেছে করে, যার ফলস্বরূপ নুবা আর প্রশ্ন করল না, বরং আরহামকে সরানোর চেষ্টা করলো। নুবা আরহামের চুল ধরে টান দিল। আরহাম মৃদু কণ্ঠে বলল, ব্যথা পাচ্ছি নবু। নুবা তার কাণ্ডে বিরক্ত হলো। এবার অতিরিক্ত হচ্ছে। না হয় চুমুই খেয়েছে তাই বলে এতটা কাছে আসতে দিবে নাকি, তাও বিয়ে আগে। নুবা ঠেলে সরালো আরহামকে, বিরক্ত নিয়ে বলল, অতিরিক্ত করছেন, সব সায় দিব না আমি। একটা দুটো চুম্বন করেছি বলে এই না এইভাবে আপনাকে এখানে সেখানে মুখ দিতে দেব। সরুন। নুবার কণ্ঠ কাঁপছে, এখনই কান্না চলে আসবে তার এমন অবস্থা। তার ভিতরে ভিতরে যে কি চলছে এটা সেই জানে। আরহাম অতিষ্ঠ হয়ে কঠিন কণ্ঠে বলল, আর একবার ঠেলাঠেলি করলে তোকে তোলে এক গাছের মারবো, বেয়াদব। উফ, অসহ্য। বলে এক ধাক্কা দিয়ে আরহামকে সরিয়ে দিল। নুবার এক আঙুল আরহামের চোখে যে খোঁচা লাগায় আরহাম বাধ্য হয়ে সরে গেল। পরপর উঠে চোখে হাত চেপে ধরল। নুবা বিরক্ত নিয়ে বলল, অতিরিক্ত। শব্দটা আরহামের কানে যেয়ে বাড়ি খেল। আরহাম চোখ থেকে হাত সরালো, চোখটা লাল হয়ে গেছে। নুবা আরহামের দিকে তাকাতেই অবাক হয়ে বলল, চোখে চোখে লেগেছে, দেখি। বলে হাঁটুতে ভর করে এগিয়ে গেল নুবা।
হাত বাড়িয়ে দিল দেখার জন্য কি হয়েছে। আরহাম রেগে ঝাড়া মেরে সরিয়ে দিল। নুবা হতবাক হয়ে গেল। আরহাম বিছানা থেকে নেমে আয়রাকে কোলে তুলে নিল। নুবা তাড়াতাড়ি যেয়ে আরহামের এক হাত চেপে ধরে বিড়বিড় করে বলল, সরি, আমি বুঝতে পারিনি লেগে যাবে, সত্যি। আরহাম নুবার হাত ঝাড়া মেরে সরিয়ে বলল, ডোন্ট টাচ মি, আর কখনো টাচ করবো না তোকে। তুই তোর মতো থাক। বলে আরহাম গটগট করে রুম থেকে বের হয়ে গেলই। নুবা অসহায় চোখে তাকিয়ে রইল। কি করলো সে? কেমন মেয়ে মানুষের মতো রাগ দেখিয়ে চলে গেল সামান্য ব্যাপারে। অতঃপর নুবা নিজেকে বুঝিয়ে বলল, আমারই ভুল ছিল, ভালোভাবে বুঝিয়ে বলা উচিত ছিল। এমনিতেই না শব্দ উচ্চারণ করলে মুখের দিকে তাকানো যায় না। কি করলাম, ইস। নুবা চাপা নিঃশ্বাস ফেলে কিছু সময় বসে রইল। অতঃপর উঠে দাঁড়িয়ে ড্রেস ঠিকঠাক করে রুমের বাইরে বের হলো। নুবা আস্তে করে আরহামের রুমে প্রবেশ করলো। মাত্র বিছানায় এসে বসা আরহাম তা টের পেল। নুবা নিরাশ, কারণ এতটা রাগ তো সেও কখনো কারো উপর করেনি যতটা আরহাম কিছু না কিছু হলেই করে। নুবাকে রুমে আসতে দেখে আরহাম ভারী কণ্ঠে বলল, গেট আউট অফ মাই রুম। নুবা জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে শুকনো ঢোক গিলে বলল, সরি, আমি সত্যি বুঝে উঠতে পারিনি এভাবে ব্যথা পাবেন। আরহাম উঠে এসে নুবার বাহু ধরে রুম থেকে বের করতে লাগলো আর বলল, তো সরি দিয়ে তুই পিঠা বানিয়ে খা। নুবা হাত হাত পা সরিয়ে শব্দ করে বলল, আমি ইচ্ছে করে আপনাকে ব্যথা দেব? আপনি? আরহামের রাগ হলো। কই এসে দুই হাত ছড়িয়ে দিয়ে বলবে, আচ্ছা ঠিক আছে আসুন, আর এমন করব না, তা না সরি মারাচ্ছে। আরহাম নুবাকে রুম থেকে বের করে দিতে নিল। নুবা আগ বাড়িয়ে আরহামকে জড়িয়ে ধরে বিড়বিড় করে বলল, প্লিজ, সরি না। হঠাৎ জড়িয়ে ধরায় আরহাম একটু শান্তি পেল। পরপর নিজের উদ্দেশ্য হাসিলের জন্য মৃদু কণ্ঠে শুধালো, আই উইল স্লিপ উইথ মাই হেড অন ইউর স্টমাক। নুবা মাথা ঝুঁকিয়ে নিজে অজান্তেই বলে উঠল। না। এক ধাক্কায় নুবাকে রুম থেকে বের করে দিল আরহাম। নুবা হতভম্ব হয়ে গেল। পুরো কথা তো আগে শুনবে, কেমন লোক রে বাবা। পরপর আরহাম দরজা লাগানোর আগে রাগী কণ্ঠে বলল, গেট আউট অফ হিয়ার অ্যান্ড ডোন্ট কাম ইনটু মাই রুম। নুবা ঠোঁটে ঠোঁট চেপে দাঁড়িয়ে রইল। বেয়াদব আরহাম মুখের উপর দরজা লাগিয়ে দিল। কিছু সময় ওভাবেই দাঁড়িয়ে থেকে নুবা দরজায় কড়া নাড়ল। আয়রা, আরু বাবু। আরহাম ভেতর থেকে চেঁচিয়ে উঠল। যেতে বলেছি তোকে। নুবার এত খারাপ লাগলো, যা চাইবে তাই হবে নাকি? নুবা আবারও কড়া নেড়ে বলল। দরজা খুলুন, এই রুমে আমার অধিকার আছে। আরহাম ভেতর থেকে গম্ভীর কণ্ঠে চেঁচিয়ে বলল, কোনো অধিকার নেই তোর। আমার নেই তোর উপর, তাহলে তোরই রুমের উপর থাকে কি করে? এখান থেকে যা, না হলে আর একবার রুম থেকে বের হলে তোলে এক আছাড় মারবো। নুবা এরপর হুমকি প্লাস ধমকে অভিমান হলো। ফুপিয়ে উঠল সে। রেগে আরো জোরে দরজায় কড়া নেড়ে বলল, অসভ্য, বেয়াদব, আপনি যা বলবেন তাই হবে নাকি? সবসময় মন মর্জি। আমার তো কোনো দামই নেই, আর কখনো আসবো না এখানে, থাকুন আপনি। আরহাম চেড়ে এসে দরজা খুলল। পরপর দেখা গেল কান্না করে গাল ফুলিয়েছে। দরজা খুলতেই নুবার মুখে একটু হাসি ফুটে উঠল। আরহাম তেড়ে আসলো। নুবা ভয়ে পিছিয়ে গেল। তার কাছে মনে হলো মারবে, তবে না। আরহাম এগিয়ে এসে শক্ত হাতে তার চোখের পানি মুছে বলল, বিনা কারণে চোখের পানি ফেলবি না, আর এখন যা এখান থেকে, নাহলে অনেক বড় ক্ষতি হয়ে যাবে তোর। আর একবার যাতে বলতে না হয়। বলেই রুমের দিকে যেতে লাগলো। যেতে যেতে বলল, কান্না করবি না। আরহাম রুমে যেয়ে দরজা লাগিয়ে দিল। আর সে এসেছে মাত্র। বেবি ঠিক আছে, সবকিছু পারফেক্ট, এখন শুধু আরশির খেয়াল রাখতে হবে, এটাই। নুবা গাল ফুলিয়ে বসে আছে সকাল থেকে। দুপুর হলো, তবে আরহাম আর রুম থেকে বের হলো না। রাগ করে নুবাও আর গেল না। এভাবে গাল ফুলিয়ে আমিনা বেগমের রুমে আসতে দেখে আমিনা বেগম বিছানা থেকে উঠে বসে শুধালো। কিরে, কি হয়েছে আবার? নুবা এসে পাশে বসে ভাঙা কণ্ঠে বলল, না বললেই তোমার ছেলের মুখের দিকে তাকানো যায় না। আমিনা বেগম উঠে বসে বলল। ঝগড়া হয়েছে? নুবা ঠোঁটে ঠোঁট চেপে বলল, একটা অসভ্য, বেয়াদব তোমার ছেলে, দেখতে ইচ্ছে করে না আমার। কি হয়েছে বলবি তো? তেমন কিছু না, ওনার অভ্যাস প্রচণ্ড খারাপ, শুধু মেয়েদের মতো গাল ফুলায়। আমিনা বেগম একটু অবাক হয়ে বলল,
আরহাম আর গাল ফুলানো মজা পেলাম। তা কি হয়েছে? ওই কিছু না, শুধু তোমার বেয়াদব ছেলেকে সাবধান করে দিও। খাবার টেবিলে সাক্ষাৎ হলো তাদের, তবে কথা হলো না। নুবা যাই একটু আধটু তাকাচ্ছে, তবে আরহাম না। পাশে বসা বলে নুবা একটু রাগ করে থাকলেও আরহামের পায়ের উপর ডান হাত রাখলো। আরহাম প্রতিক্রিয়া করে ঝাড়া মেরে সরিয়ে দিল। নুবা হতভম্ব হয়ে গেল। এত রাগ সামান্য একটা ব্যাপারে! নুবা এখন থেকে টের পেল এরকম রাগে রাগে তার জীবন পার হবে। নুবা আরশির পেটের কাছে বসে আছে, মাঝে মাঝে হাত বুলাচ্ছে আর বলছে, মুভ করে না তো আপু। আরশি একগাল হেসে শুধালো, এখনই মুভ করবে পাগল, 6-7 মাস যাক তারপর। ও আমিনা বেগম এসে সামনে ছোট্ট টি টেবিলে কিছু ফল রেখে বললেন। আস্তে আস্তে খেয়ে নে তো। নুবা এক পলক সেদিকে তাকিয়ে মাথা ঝুঁকিয়ে বলল, কত ভালো না, এই সময় স্পেশাল ট্রিটমেন্ট পাওয়া যায়। আরশি এক টুকরো ফল মুখে দিয়ে বলল, হ্যাঁ, তোর যখন পেটে বেবি আসবে তখন তুইও পাবি, তবে যদি তোর শাশুড়ি ভালো হয়, আর না হলে তোর বাড়িতে এসে মায়ের হাতে স্পেশাল ট্রিটমেন্ট নিতে হবে। নুবা মিটমিট করে হেসে বলল। আমার শাশুড়ি অনেক ভালো হবে। আমিনা বেগম গরম দুধ এনে পাশে রাখতে রাখতে বলল, তুই কি করে জানলি ভালো হবে? কারণ তখন চুল টেনেও তো ছিঁড়তে পারে। শাশুড়ি তো শাশুড়িই হয়। নুবা ভুরু কুঁচকে নিল আর বলল, আমার শাশুড়ি অনেক ভালো, আমি জানি, তোমার বলতে হবে না। আমিনা বেগম একগাল হাসলেন। যাক, অন্ততপক্ষে বিকাল থেকে আরহামের মন টেনেছে নিচে। আরহাম মেয়েকে নিয়ে এসে নিচে বসলো। নুবা মুখ বাঁকিয়ে একবার সেদিকে তাকালো। আরহাম তাকালো না। নুবার বেশ ইগোতে লাগলো। একবার বিয়ে হোক, তারপরে একে যদি নাকে দড়ি দিয়ে না ঘুরিয়েছে তবে তার নাম নুবা না। নুবা এগিয়ে যেয়ে আয়ারাকে কোলে তুলে নিল। আরহাম তেমন কিছু বলল না, শুধু এক পলক চাইলো। নুবা আয়ারাকে কোলে নিয়ে শুধালো, আমিও দেখবো কত সময় হাতটা ফুলে থাকে। আরহাম চোখ তুলে তাকালো, তবে তার আগেই নুবা মুখ বাঁকিয়ে সরে গেল। অতঃপর রাত 11টা বেজে গেল। খাবার টেবিলে বা চোখে চোখ পড়লেও আরহাম কথা বলল না। আরহাম কথা বলছে না নুবার সাথে ভেবেই নুবার গলা শুকিয়ে আসলো। অজানা এক কষ্টে এসে নুবার বুকে ভর করলো। হ্যাঁ, আমি তো সাথেই থাকবো। হাজেরা আমিনা বেগমের কথা শুনে একটু নিঃশ্বাস ফেলে বললেন, আচ্ছা, আমিনা বেগম শুকনো ঢোক গিলে নুবার দিকে তাকিয়ে বলল, চল। নুবার ঠোঁট চেপে হাসলো। এখন প্রায় রাত 11:30 নাগাদ। নুবাই বলেছিল যাতে রাতে আরহামের রুমে যাওয়ার সুযোগ করে দেয় আমিনা বেগম, কারণ সেই সকাল থেকে আরহাম রেগে আছে। আমিনা বেগম আর কি এসে শুধু বলল, আয়রার ক্ষুধা লেগেছে, সাথে একটু জ্বর জ্বর ভাব। যদি একটু নুবাকে আমার সাথে আসতে দিতে হাজেরা, খুব ভালো হতো। আমিনা বেগম সাথে থাকবেন, হাজেরা কি না করতে পারে তাই অনুমতি দিয়ে দিলেন। আমিনা বেগম করিডোর দিয়ে নুবার সাথে যেতে যেতে শুধালেন, আমি আরশির রুমে আছি, যখন রুমে যাবি আমাকে সাথে করে নিয়ে যাবি। নুবা শান্ত কণ্ঠে শুধালো, আচ্ছা শাশুড়ি আম্মা। আমিনা বেগম একটু হাসলেন, পরপর আরশির রুমে চলে গেলেন। নুবা ছুটে চলে গেল আরহামের রুমের সামনে। দরজা খোলাই ছিল, তাই ভিতরে প্রবেশ করতে অসুবিধা হলো না। রুমে প্রবেশ করে নজরে পড়ল আরহাম আর আয়রার ফিসফিসানির শব্দ। দুই বাপ মেয়ে কি সুন্দর অর্ধরাতে খিলখিল করে হাসছে। হঠাৎ করে কেউ রুমে প্রবেশ করায় আরহাম মেয়েকে রেখে পিছন ফিরে তাকালো। নুবাকে দেখে ভুরু কুঁচকে বলল, এখানে কে? নুবা দরজা লাগিয়ে দিতে দিতে বলল, আসতে পারবো নাকি? আরহাম ব্যঙ্গ করে বলল, লজ্জা লাগে না তোমার অর্ধরাতে পরপুরুষের রুমে আসতে? যদি উল্টোপাল্টা কিছু করে ফেলে? নুবা এগিয়ে আসতে আসতে মৃদু কণ্ঠে বলল, প্রথমত এটা আমার হবু স্বামীর কক্ষ, দ্বিতীয়ত তার উপর আমার ভরসা আছে, সে যে আমার সাথে অন্যায় করবে না। আরহাম ঠোঁট হেলিয়ে বলল, যদি করে ফেলে তখন? নুবা ফিসফিস করে বলল, বিশ্বাস আছে, না থাকলে আসতাম না। এতটা বিশ্বাস রাখা ভালো না। কথাটা শুনে নুবার বুকটা স্যাঁত করে উঠল। আসলে এতটা বিশ্বাস করা ভালো না। তাও নুবা শান্ত কণ্ঠে বলল, ফালতু কথা বন্ধ করুন। অতঃপর নুবা আয়রার দিকে তাকিয়ে গেল।
এই অর্ধরাতে আয়রাকে প্যাঁচার মতো চেয়ে থাকতে দেখে নুবা ভুরুকুসকে বলল, এই ছোট্ট চোখ দুটোতে এখনো ঘুম ভর করেনি? হুম, একটু ঘুমাতে পারেন না? সারাদিন বাপের কোলে কোলে টই টই করে বেড়ান। আয়রা নুবাকে দেখে খিলখিল করে হাসলো। এই চেহারাটা তার খুব চেনা। এটা তার আপন মানুষ, তার ক্ষুধা নিবারণের উপায়। এই মেয়েকে সে কি করে ভুলে? বরাবরের মতো নুবাকে দেখে ঠোঁট নাড়তে ভুলল না সে। নুবা একগাল হেসে আয়রার সরু ঠোঁটে চুমু এঁকে বলল, আমাকে দেখলে ঠোঁট দুটো গোল করে চকচক শব্দ তুলতে ইচ্ছে করে। হুম। আয়রা পারে না হামলে পড়তে নুবার উপর। নুবা চাপা নিঃশ্বাস ফেলে আয়রাকে বুকের সাথে আগলে নিল। আয়রার পেট ভরা ছিল, তাই আর খাওয়ার জন্য বায়না ধরল না, বরং উষ্ণ বুক পেয়ে আস্তে আস্তে ঘুমের দেশে পাড়ি দিল। আধ ঘন্টা খানিকের ভেতরে আয়রা ঘুমিয়ে গেল। নুবা আস্তে করে তাকে বিছানায় শুইয়ে দিল। এত সময় আরহাম সব দেখছিল। এবার চাপা নিঃশ্বাস ফেলে বলল, এত কষ্ট করে এসে ঘুম পাড়িয়ে দেওয়ার জন্য ধন্যবাদ। এবার যেতে পারো তুমি। নুবা আর চোখে আরহামের দিকে তাকিয়ে বড় বিছানার মাঝখান বরাবর আসাম করে বসে মাথা নিচু করে নিজের কোলের দিকে ইশারা করে বলল, আসুন, আপনাকেও ঘুম পাড়াতে এসেছি। নুবার মুখের বাক্য শুনে আরহাম অন্যদিকে মুখ করে বলল, বাচ্চা না আমি, বালিশ খ্যাতি যথেষ্ট আমার জন্য। আপনি যেতে পারেন। নুবা ঘাড় ঘুরিয়ে আরহামের দিকে তাকালো। আরহাম চুপ রইল। নুবা মৃদু কণ্ঠে বলল, সত্যি চলে যাব? যাও, কে না করেছে। আরহামের কাট কাট উত্তর। নুবা মাথা নিচু করে নিল। এত সহজে চলে যেতে বলল, কতটা খারাপ এই লোকটা। পরপর নুবা অনেকটা সাহস নিয়ে বিছানায় সোজা হয়ে শুয়ে পড়ল, ঠিক সকালে যেভাবে সোজা হয়েছিল। পরপর নুবা শুকনো ঢোক গিলে আরহামকে বাচ্চাদের মতো আদুরে কণ্ঠে ডেকে বলল, আমার হাতে সময় নেই। নাটক কম করে আসবেন নাকি সত্যি সত্যি চলে যাব? আরহাম আর চোখে এক পলক নুবার দিকে তাকালো। দুই হাত বাড়িয়ে আছে নুবা। আরহাম শুকনো ঢোক গিলে এগিয়ে আসলো। তবে এবার নুবার উদরে না, ডিরেক্ট শক্ত করে বক্ষস্থলে চলে আসলো আরহাম। নুবা হতভম্ব হয়ে গেল। পিলে চমকে উঠল সে। আরহাম জুত করে শোয়ার আগেই নুবা কম্পিত কণ্ঠে বলল, এখানে না। আপনি কিন্তু। বাকি কথা বলার আগেই আরহাম নুবার দিকে ভ্রু কুঁচকে তাকালো। নুবা চাপা নিঃশ্বাস ফেলল। আবার ফুলে যাবে মনে হয়, তাই নিজের মুখের কথা মুখে আটকে বলল, আচ্ছা, আচ্ছা, আপনার যেভাবে ইচ্ছা, যেখানে ইচ্ছা ওখানেই মাথা রাখুন। না করলে আবার হাতটা ফুলে যাবে। আরহাম ঠোঁট হেলিয়ে হাসল। পরপর নুবার উদরে যেয়ে মাথা রাখল। দুই হাত দিয়ে জড়িয়ে ধরল তাকে। নুবা যেন হাঁপ ছেড়ে বাঁচল। কিছু সময় এভাবেই কেটে গেল। নুবা আস্তে আস্তে আরহামের মাথায় হাত বুলিয়ে দিল। নিঃশ্বাস আটকে রেখে পেট চিপে রেখেছে সে। আরহামের খোঁচা খোঁচা দাড়ি আর গরম নিঃশ্বাস নুবার ভেতরের নারী সত্তা কাঁপিয়ে তুলছে। তার উপর এই লোকটা আবার একটু পর পর আয়ারার মতো ঠোঁট নাড়ছে, যেন যেও কিছু খাচ্ছে। সেই অধরের ঘর্ষণে নুবা আরো কেঁপে উঠছে। নুবা ঠোঁটে ঠোঁট চেপে নাক মুখ খিচে শ্বাস ফেলল। এভাবে কত সময় দম আটকে রাখা যায়? তার উপর যদি বুকের ভেতরে ধুকপুক শুরু হয়। দুই হাত দিয়ে জড়িয়ে ধরায় নুবার সুরসুরি লাগে। এভাবে 10 মিনিট খানিক কাটলো। তবে আরহাম এখনো ঘুমায়নি। হাতের আঙুল অধর এখনো একটু পর পর আঁকাবাঁকা করছে। নুবা এবার একটু অস্থির হয়ে বলল, একটু স্থির হবেন আপনি? এরকম আয়রার মতো মুচড়ামুচড়ি শুরু করলেন কেন? আরহাম হতভম্ব হয়ে গেল। নুবাকে আরো শক্ত করে আঁকড়ে ধরে বলল, একটু মুচড়ামুচড়ি করুনি তো। নুবা চোখের পলক ফেলল। কথা বলছে সে, তবে সমস্যা হচ্ছে নুবার উদরের সাথে মুখের ঘর্ষণ হচ্ছে। নুবা চেঁচিয়ে উঠে বলল, কথা বলবেন না? আচ্ছা ঠিক আছে। নুবা বিরক্ত হয়ে বলল, কথা বলতে না করেছি আর বলছে আচ্ছা ঠিক আছে। তাহলে কি বলবো? নুবা কপাল চাপড়ে নিজের মুখ আগে বন্ধ করল। মিনিট খানিক পরে আমিনা বেগম এসে দরজায় কড়া নাড়ল। নুবা উঠতে চাইল, আরহাম উঠতে দিল না। পরপর আমিনা বেগম নুবাকে সতর্ক করে চলে গেল। আরহাম নুবার অস্থিরতা দেখে মিটমিট করে হাসল। বাড়িতে একটু তোড়জোড় পড়েছে। কাল গায়ে হলুদ, বাড়ির ছাদে ছোট করে সব সাজানো হয়েছে। কাল রাতে নুবা ঘণ্টাখানিক থেকে
আরহামকে ঘুম পাড়িয়ে চলে এসেছিল। শেষ পর্যন্ত নুবা সক্ষম হয়েছিল মানুষটার রাগ ভাঙতে। হারুন মির্জা আজ বাড়িতেই। তিনি কিছু অফিসের ফাইল চেক করছিলেন, এমন সময় দরজায় কড়া নেড়ে হাজিরা ডেকে উঠল। ভাইজান, আপনি কি ভিতরে আছেন? হারুন মির্জা চোখের চশমা ঠিক করে দরজার দিকে তাকিয়ে বলল। ভিতরে আসো হাজারা। হাজরা বেগম দরজা ঠেলে ভিতরে ঢুকলো। হাজরাকে দেখে হারুন মির্জা মৃদু কণ্ঠে বললেন। হঠাৎ যে কিছু বলবে? হাজরা মাথা নিচু করে মৃদু কণ্ঠে বলল। নুবার ব্যাপারে যে বলেছিলাম ভাইজান, বিষয়টা কত দূর? অবশ্যই এই সময়ে আমার বলা উচিত নয়, তবুও বুঝতেই তো পারছেন। হারুন মির্জা পাশ থেকে মোবাইল নিয়ে বলল। বলিনি, মনে আছে আমার। চিন্তা করো না, এই সপ্তাহে আসতো। তবে আরশির বিয়েটা অনাকাঙ্ক্ষিত, সমস্যা নেই, বিয়ে পরের দিনই আসবে, আমি ওদের বলেছি। হাজরা মৃদু কণ্ঠে শুধালো। আচ্ছা ঠিক আছে, আমি শুধু জিজ্ঞেস করতে এসেছিলাম। হারুন মির্জা মোবাইল ঘেটে একটা ছবি বের করে হাজিরার দিকে এগিয়ে দিয়ে বলল। ছেলেটাকে দেখে যাও হাজারা, পছন্দ হয় কিনা। হাজরা বেগম হাত বাড়িয়ে মোবাইল হাতে নিল। স্যুট বুট পরে দাঁড়িয়ে আছে। হ্যাঁ, সুদর্শন, বয়সও বেশি মনে হচ্ছে না। হাজরা মোবাইল এগিয়ে দিয়ে বলল। ভালোই। লম্বা কতটুকু? নুবা তো আবার একটু লম্বা। হারুন মির্জা হেসে ফেলে বলল। আরহামের মতো লম্বা, চিন্তা করো না, নুবার সাথে মানাবে। ছেলে ইঞ্জিনিয়ার, খুবই ভালো ব্যবহার, আসার সাথে পরিবার ছোট। আমি নিজে ওর সাথে দেখা করেছি। ওই নামটাই বলা হলো না, ওর নাম সাব্বির আহমেদ। ছেলেটা বড্ড ভালো। হাজরা হেসে বললেন। আপনি যা ভালো বোঝেন তাই। হারুন মির্জা মোবাইল রেখে বললেন। কিন্তু তুমি তো বলেছিলে নুবার পড়ালেখা শেষ করাবে, হঠাৎ কি হলো? হাজরা শুকনো ঢোক গিলে বলল। মেয়ের 20 পার হয়ে যাচ্ছে ভাইজান, বাকি লেখাপড়া না হয় শ্বশুর বাড়ি যেয়ে করবে। তা আজ আসি। বলেই হাজরা কেটে পড়ল। হারুন মির্জা দীর্ঘ নিঃশ্বাস ফেলল। হঠাৎ নুবার বিয়ে দেওয়ার সিদ্ধান্ত হারুন মির্জার ভালো লাগলো না। তবু হাজরার মেয়ে, তার মর্জি। হাজরা ওখান থেকে বের হয়ে চুপচাপ রুমে চলে আসলো। রুমে এসে নজরে পড়ল আয়রাকে নিয়ে ব্যস্ত নুবা। হাজরা চাপা নিঃশ্বাস ফেলল। এত তাড়াতাড়ি মেয়েকে বিয়ে দেওয়ার কোনো ইচ্ছাই ছিল না তার। তবে আরও সপ্তাহখানিক আগের ঘটনা তাকে কাঁপিয়ে তুলেছে। সে যেন বিশ্বাস করতে পারছিল না এই বিষয়টা। এই তো সপ্তাহখানিক আগের কথা। বিকাল বিকাল বরাবরের মতো নোবাকে কাপড় আনতে ছাদে পাঠিয়েছিল হাজরা। তবে ছাদ ভরা কাপড় মেয়ে একা আনতে পারবে না দেখে সেও পিছন পিছন গিয়েছিল। তবে ওখানে যে এমন কিছু দেখবে বা শুনবে তার ধারণার বাইরে ছিল। নুবা কাপড় তুলতে তুলতে খেয়াল করলো আরাফ দাঁড়িয়েছে। তেমন দেখা হয় না তাদের, তবে মাঝের মধ্যে হয়। আরাফ নুবাকে দেখে এগিয়ে আসলো। নুবা ধ্যান দিল না, কাপড় তুলতে লাগলো। আরাফ এগিয়ে এসে মৃদু কণ্ঠে বলল। কেমন আছিস? নুবা উত্তর দিল না। আরাফ ভুরুকুচকে বলল। ইদানিং আরহামের রুমে তোর এত কিরে? বাড়িতে আসলে দেখি ওর পিছু পিছু, খাবার টেবিলও একসাথে। ব্যাপার কে? নুবা বিরক্তি নিয়ে আরাফের দিকে তাকিয়ে বলল। আমার যা ইচ্ছে তাই করব, আপনাকে বলবো না। আপনি আমার বিষয়ে নাক না গলালেই খুশি হব। আরাফের উত্তর পছন্দ হলো না। এসেই খপ করে নুবার হাত ধরে বসল। নুবা স্তব্ধ হয়ে গেল। এখন এই স্বভাব যায়নি এর। নুবা হাত ছাড়ানোর চেষ্টা করে বলল। আপনার সাথে এখানে কোনো ঝামেলা করতে আসিনি আমি। ভালোই ভালোই হাত ছাড়ুন। আরাফ রেগে দাঁতে দাঁত চেপে বলল। যখন আমি একটু কিস করতে চাইতাম তখন মুখের উপর না করে দিতি, আর এখন আমার বড় ভাইয়ের রুমে দরজা লাগিয়ে কি করিস? হ্যাঁ, তোর লজ্জা করে না, নির্লজ্জ মহিলা? হাত ছাড়ুন।